ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হলো ২টি কঠোর সিদ্ধান্ত এবং এই ২টি সিদ্ধান্ত মেনে ভূমি অফিসকে এখন থেকে ভূমি ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এবং এক্ষেত্রে ভূমি মালিকদেরও বিশেষ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু প্রত্যেকটি ভূমি মালিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার পর যদি আপনাদের উপকার এসে থাকে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং যে ভূমি অরাজকতা চলছে, এই অরাজকতাকে সুষ্ঠু ধারায় নিয়ে আসার জন্য এবং নাগরিকদেরকে সঠিকভাবে তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকারের ভিত্তিতে ভূমি ব্যবস্থাপনা এবং ভূমি সেবাকে একটি সঠিক এবং দুর্নীতিমুক্তভাবে প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় ২টি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই ২টি সিদ্ধান্তের মধ্যে প্রথমটি হচ্ছে ভূমি নামজারি সংক্রান্ত। এই নামজারি নিয়ে আবার ২-৩টি নির্দেশনা এসেছে। প্রথমেই এসেছে ওয়ারিশান সম্পত্তিতে। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যে ব্যক্তিদ্বয় বা ওয়ারিশগণ তাদের ওয়ারিশান সম্পত্তি হুটহাট করে নামজারি করে নিতেন বা দাগে দাগে নামজারি করে নিতেন বা অন্য ওয়ারিশদেরকে বাদ রেখে নামজারি করে নিতেন, এই বিষয়টি আর হবে না বা এই বিষয়টি না করে দেওয়ার জন্য ভূমি অফিসগুলোকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই সকল কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, ভূমি নামজারি করার পর যদি ভূমি অফিস থেকে কোনো ক্ষেত্রে নামজারি সংক্রান্ত সমস্যায় ভুল হয়, অর্থাৎ জমির যে পরিমাণ ভুল বা ব্যক্তির ভুল বা ধরুন দাগ নম্বরে ভুল, এই ভুলগুলো হয়, তাহলে ভূমি মালিকদেরকে সরাসরি আদালতে মামলা করার কথা বলা হতো। এক্ষেত্রে আর মামলা করার প্রয়োজন নেই। এই ভূমি অফিস থেকেই ভূমি মালিকেরা এই সংক্রান্ত যে ভুলগুলো হচ্ছে, অর্থাৎ নামের ভুল হলে বা দাগের নম্বরে ভুল হলে বা পরিমাণগত কোনো ভুল হলে, সেগুলো ভূমি অফিস থেকেই একটি নির্দিষ্ট আবেদনের মাধ্যমেই সমাধান করে নিতে পারবেন। এবং ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আরেকটি নির্দেশনা হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশদ্বয় সম্পত্তি প্রাপ্তির পরে নিজেদের মধ্যে, অর্থাৎ একাধিক ওয়ারিশ থাকলে নামজারি করে নিতে বা নিজেদের ভাগ বন্টন করে নিতে না পারে বা নিজেদের মধ্যে ভাগ বন্টন না হয়, সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি নামজারি ছাড়া ফেলে রাখা যাবে না। প্রথমটি হচ্ছে, যে যার মতো দাগে দাগে নামজারি করে নিতে পারবে না, কিন্তু এই ব্যাপারে হচ্ছে যে নামজারি করে যদি নিতে না পারে, সেক্ষেত্রে ওয়ারিশরাও যদি ভাগাভাগি না করতে চায় বা কোনো গ্যাঞ্জাম ফাসাদ থাকে, সেক্ষেত্রে সকলে মিলে ভূমি অফিসে গিয়ে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে পারবেন বা যৌথ নামজারির জন্য আবেদন করতে পারবেন। এরূপ আবেদন করার আগে অবশ্যই ভূমি মালিকদেরকে ইউনিয়ন অফিস, তারপর উপজেলা পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে যার যেখানে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির অবস্থান ভেদে তাদের ওয়ারিশান সনদ বা সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এরপর সেই ওয়ারিশান সনদ বা সার্টিফিকেটের ভিত্তিতে তারা ওই সকল সম্পত্তি যৌথ নামজারি করে নিতে পারবে। এক্ষেত্রে কে কতটুকু সম্পত্তি পাচ্ছে খতিয়ানে উল্লেখ থাকবে না। সকল সম্পত্তি সকল ওয়ারিশদের নামে নামজারি হয়ে যাবে, সকলেই খাজনা প্রদান করবে। এরপরে যদি কেউ নিজের নামে আলাদা করে তার অংশটুকু নামজারি করে নিতে চায়, সেক্ষেত্রে বাটোয়ারা দলিলকে বাধ্যতামূলক করা হয়েছে। তারা বাটোয়ারা দলিল করে তারপর ভূমি অফিসে আসবে এবং ওই বাটোয়ারা দলিলের ভিত্তিতে তার যেটুকু অংশ তিনি নামজারি করে নিতে পারবেন। এই বিষয়গুলো নিয়েই ভূমি অফিস থেকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। এরপরে আর ২ নম্বরে যে কঠোর সিদ্ধান্তটি, সেটি হচ্ছে জমির দলিল সংক্রান্ত বা জমির মালিকানা সংক্রান্ত। এক্ষেত্রে ৩ শ্রেণীর দলিলধারী ব্যক্তিদের জমির মালিকানা বাতিল হচ্ছে এবং ওই ৩ শ্রেণীর জমির মালিকের কাছ থেকে জমি ক্রয় করা থেকে অন্য ব্যক্তিদ্বয়কে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনাবলী দেওয়া রয়েছে। এক্ষেত্রে প্রথম জমিটি হচ্ছে, যদি কোনো ওয়ারিশের জমি কোনোভাবে তিনি বাটোয়ারা ছাড়া, অর্থাৎ অন্য সহঅংশীদারদের সাথে বাটোয়ারা ছাড়াই নামজারি করে ফেলেন, অর্থাৎ দাগে দাগে নামজারি করে ফেলেন,
বা তার ক্ষমতা দেখিয়ে ঘুষ প্রদানের মাধ্যমে নামজারি করেই ফেলেন, তাহলে ওই সকল জমি ক্রয় করার আগে ওই ব্যক্তিদ্বয়ের ওয়ারিশদের সঙ্গে তার বাটোয়ারা আছে কিনা এই বিষয়টি দেখতে বলা হয়েছে। এবং এই বিষয়টি বাস্তবায়ন ছাড়া শুধুমাত্র নামজারি দেখে বা দেখিয়ে কোনো জমি ক্রয় করার কোনো সুযোগ নেই। যদি কেউ ক্রয় করে ওই মালিকানাটি অবৈধ এবং অন্য সহঅংশীদাররা যদি এসে এই দলিলটি বাতিলের জন্য আবেদন করে তাহলে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে ব্যক্তিদ্বয় সম্পত্তি ক্রয় করবে তাহলে তাদের এক্ষেত্রে মামলাতে আর কোনো কিছু টিকবে না। এই নির্দেশনার পরে যদি এই ধরনের সম্পত্তি ক্রয় করে তাহলে সেটি প্রতারণা বা রাষ্ট্রের সঙ্গে একটি পক্ষপাতমূলক আচরণের কারণে তাদের আইনের আওতায় নিয়ে আসারও সুযোগ রয়েছে। এরপরে ২ নম্বর হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে দলিলে বা কোনো ডকুমেন্টে ভুল থাকে, অর্থাৎ আপনি জমি ক্রয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে যে ব্যক্তিদ্বয় জমির মালিক তিনি আসল মালিকও যদি হন এবং বৈধ মালিকও হন, কিন্তু তার দলিলে যদি ভুল থাকে, যেমন তার নিজের নামের ভুল, দাগ নম্বরের ভুল, এই ধরনের যদি সাংঘাতিক কিছু ভুল থাকে, সেই ভুলগুলো থাকা অবস্থায় ওই সকল দলিল দ্বারা জমির মালিকানা হস্তান্তরটি বৈধ নয়। যদি দাগ নম্বর ভুল হয় তাহলে তো দলিলে বাতিল হচ্ছে, সেক্ষেত্রে ওই দলিলটি দ্বারা সম্পত্তির মালিকানা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না, সেটি বাতিল হয়ে যাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং যদি এমনও হয় যে ওই দলিলে ভুল রয়েছে এবং ওই দলিলটি যে ব্যক্তির, সে ব্যক্তি জমি বিক্রয় করলেন এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন, তারা যদি ওই সকল দলিল পরবর্তীতে ভুলগুলো সংশোধন করে দলিল তৈরি করে এবং পরবর্তীতে সেটি রেজিস্ট্রেশন করে, তারপরেও মালিকানা কিন্তু টিকবে না, অবৈধ বলে বিবেচিত হবে। এরপরে যে দলিলটির কথা বলা হয়েছে, অর্থাৎ ৩য় নম্বরে যে দলিল, সেটি হচ্ছে যদি কোনো ক্ষেত্রে ভুল হয়, ভুয়া দলিল হয় বা জাল দলিল হয় বা টেম্পারিং দলিল হয়। অর্থাৎ অনেকে এমন রয়েছে যে অন্যের জমি ভোগ দখল করে নিজে একটি জাল দলিল তৈরি করে ভুয়া মালিক সাজায় বা জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে জমির মালিকানা অর্জনের চেষ্টা করে। এবং অনেকেই এমন হয়েছে যে নিজের জমির দলিল থাকার পরেও জমির ভোগ দখলে থাকতে পারছে না। অন্য একজন ব্যক্তি প্রভাব খাটিয়ে জমির ভোগ দখল বা মালিকানা ধরে রেখেছে বা ধরে রাখার চেষ্টা করছে। ওই ধরনের ব্যক্তিদ্বয়ের কাছ থেকে জমির দলিল বলে জমি ক্রয় করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্র পরবর্তীতে কিন্তু কোনো সহযোগিতা করতে পারবে না। স্পষ্টভাবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন দলিল আসল কিংবা জাল এটি কিভাবে প্রমাণ করবেন? এর জন্য আমাদের ভিডিও রয়েছে কিন্তু অনেক, সেগুলো দেখতে পারেন। অথবা আমি সংক্ষেপে যদি বলি, ১ থেকে ৫ বছরের মধ্যে যদি দলিল হয় এবং ওই দলিলগুলো যদি আপনাকে উপস্থাপন করা হয়, তাহলে সেটি আপনি যে দলিলটি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন হয়েছে, সেই সাব রেজিস্ট্রি অফিসে গেলে আপনি বালাম বইয়ে খুঁজে পাবেন। যদি ৫ বছরের অধিক হয় তাহলে সেই দলিলগুলো আপনার জেলা রেজিস্ট্রি অফিস, জেলা প্রশাসক কার্যালয়ে গেলেই সেখান থেকে সেগুলো যাচাই বাছাই করে দেখতে পারবেন। তারপরে দলিলের তফসিল দেখে বুঝে এবং যতদূর পর্যন্ত খোঁজ করা যায়, সে ততদূর পর্যন্ত খোঁজ খবর নিয়ে তারপরে জমির মালিকানা বা ভোগ দখল যেটি রয়েছে সেটি অর্জন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় অনেক সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে গেছে কোনো বৈধ হস্তান্তর ছাড়াই। এজন্য এই বিষয়টি নিয়ে অনেক সোচ্চার বর্তমান সরকার। এই বিষয়টিকে তদন্ত করে তারপরে জমি যে কোনো ব্যক্তিকে ক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়নের জন্য ভূমি অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সাব রেজিস্ট্রি অফিসকেও নির্দেশনা প্রদান করা হয়েছে। এই বিষয়গুলো বাস্তবায়ন ছাড়া কোনোভাবেই যদি কোনো ক্ষেত্রে কোনো ধরনের এদিক ওদিক হয়, অনিয়ম হয় বা দুর্নীতি হয়, সেক্ষেত্রে ভূমি মালিকরা যদি চান তাহলে তারা অভিযোগ জানাতে পারবেন। ভূমি মন্ত্রণালয় হটলাইন নাম্বার সবসময় খোলা থাকে। সেখানে মন্ত্রী বলছে যে আপনারা চাইলে অভিযোগ জানাবেন, অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে যারা দেখেছেন একটু হলেও উপকৃত হবেন। আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।